মনোযোগ দিয়ে খুবই প্রাণবন্ত ভাবে কিন্তু চার চার জায়গা থেকে অসাধারণ কতগুলি পয়েন্টে কিন্তু তুলে ধরেছেন, যেগুলি আমাদের এসডিজির এই রিফ্লেকশনটা আসা দরকার আমাদের এই পরবর্তী প্রোগ্রামের জন্য। আমি সভাপতি হিসেবে প্রথমে আমার ডান পাশে যিনি আছেন নাজিফা ছাত্রী নেত্রী বা এই এত বড় আন্দোলনের এক একটা কর্ণধার, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে তারাই আগ্রহ প্রকাশ করে আমাদের কাছে আসছে, যে আমরা জানতে চাই, আমরা শুনতে চাই। কিন্তু আসলে তো তাই, ওরা দেখছে এত বছরে যতটুকু ততটুকুর ভিতরে তারা দেখছে যে কিছু ঠিক নাই বা এই জায়গাটা হওয়া দরকার, সেই জায়গাটা তারা একটা তাদের মতো করে ভাষা দিয়ে তারা সেটা প্রতিবাদ করছে বা আমাদের কাছে নতুন ভাবে একটা ফ্রেশ খাতা দিয়ে দিচ্ছে খুলে। এখন সেখানে নতুন নতুন করে যোগ করতে হবে আমাদের এত বছরের এক্সপিরিয়েন্স। আমি নিজেই দেখলাম যে আমার প্রায় 42 বছর যাবৎ, মানে 1984 সাল থেকে শুরু করে তারও 2 বছর আগে থেকে রাস্তায় আছে এবং যদিও আমার কাছে মনে হয় অন্যরা হিসাব করে বলতে পারে যে হয়তো 60 ছুঁই, কিন্তু আমার কাছে এখনো মনে হয় যে আমি ওদের মতো ইয়ার আছি এবং আমি ওই চেতনাতে ওইভাবে রাত দিন পরিশ্রম করি, এটা কিছুক্ষণ ওইটা কিছুক্ষণ। সেই জায়গায় আমি প্রথমে নাজিমাকে বলতে চাই এইখানে আমি আপা, সুমাইয়া আপা, আমার বদরুল ভাই, আওয়াল ভাই, জসিম ভাই, ওই যে মিলন ভাই, আচ্ছা, তারপর অন্যরা যারা আছে না, মাহবুবদা, আফজাল ভাই, প্রত্যেকে অসাধারণ মানুষ এবং প্রত্যেকে আমার অসাধারণ। তো তারা একটু একটু করে সাহস দিয়ে আমাকে এত বেশি সাহসী করে ফেলছে যে আমি এখন একটু করে কথা বলে যদি কেউ বিরক্ত হয় তারাই থামাই দেবে, এটা এখন বলতে দেন, আমার বিশ্বাস। ব্রিটেনে একটা সিস্টেম আছে, আমি কিছু মানে যেহেতু শিক্ষা নিয়ে কিছু কাজ করার অভিজ্ঞতা আছে, অনেকগুলি দেশের কিছু শিক্ষা ব্যবস্থা জানি। বাচ্চাদেরকে নিয়ে প্রথমে বিভিন্ন স্ক্রিনে দেখায় যে এই ছবিটা কেমন দেখায় যে একদম আদিবাসী যারা মানে খুব নোংরা কাজ করতেছে বা ওই কাপড় চোপড় নাই পরনে, খুব খারাপ অবস্থা দেখায়, জিজ্ঞেস করে এরা কেমন, এই প্রজন্ম বলে ডার্টি, হ্যাঁ ডার্টি। তারপরে তাদেরকে নতুন চকচকে ঝাঁচকচকে লন্ডন দেখানো হয়, বলে যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের দেশ। তখন বলে যে এই দেশটাকে এই জায়গায় আনার জন্য ওই লোকগুলি ওই অবস্থা থেকে এই পর্যন্ত আসছে, ওই অবস্থা থেকে তোমাকে আজকে চকচকে লন্ডন দিছে বা ব্রিটেন দিছে, এখন তুমি এটাকে আরো কিভাবে সামনের দিকে নেবা। তার মানে হচ্ছে তোমার ওই পুরোনোটাকে বলা যাবে না, তাকে স্মরণ করাই নিচ্ছে, তাকে সবসময় মনের ভিতর গাঁথে দেওয়া হচ্ছে যে এক সময় এরকম খারাপ অবস্থা ছিল, সেইটা থেকে কেমন করে তারা এরকম দুরবস্থার ভিতরে ছিল, তারা কিন্তু কষ্ট করে আজকের এই দেশটাকে তোমাকে দিচ্ছে, সেটাকে তোমার পরিমার্জন করতে হবে। তার মধ্যে কিন্তু এক ধরনের দেশপ্রেম, মানব প্রেম এইগুলি তৈরি হয়। তা আমিও বলবো এই প্রজন্মকে যে এই যে প্রাচীন লোকগুলি এত অভিজ্ঞতা, অনেক দুরবস্থার ভিতর দিয়ে কাজ করছে না, সেই জঙ্গল পরিষ্কার করে এখন চকচকা রাস্তা হয়ে গেছে মানেই কিন্তু এই না যে আমরা যে কাদা পানির ভিতর দিয়ে এই লোকগুলি মানুষের কাছে পৌঁছেছে তাদেরকে একটু ডিজনার করা যাবে। তাদের আমাদের সকলের সম্মিলিত কাজ, হয়তো আজকের মতো তোমাদের আকাঙ্ক্ষা যে মোবাইল খুলে অস্ট্রেলিয়ার রাস্তা দেখি এরকম হয় না, কিন্তু তার মানে কিন্তু এই না যে এই লোকগুলি কোন রকম বিন্দুমাত্র তাদের চেষ্টার কমতি ছিল, একটু করে আগাইছে আমরা। এখন এরা একেবারে রকেট গতিতে আগে আমাদের বিশ্বাস, আমাদের সেই বিশ্বাসের জায়গা থেকে ওদের কাছে আমাদের প্রত্যাশাটা রইল। দ্বিতীয়ত 53 বছর যেটা যাকে আমার কাছে এটা মনে হলো যে আমাদের হয় নাই কিন্তু এখন হবে। আমি বদরুল ভাইয়ের সাথে মানে সাংঘাতিক ভাবে সহমত পোষণ করি যে আল্লাহর পরে বিসমিল্লাহ করে মুখে ভাত দেওয়া উচিত, কৃষকের নাম করে, যে আমার জন্য যে এই খাবারটা তৈরি করে দিচ্ছে, উপযুক্ত করে দিচ্ছে, সেই কৃষক কি অবস্থায় আছে, তাইলে কিন্তু অনেকগুলি প্রশ্ন উত্তর বেড়াবে। এবং শুধুমাত্র কৃষক না, যে লিরাদি বলে গেলেন যে 1% ভিতরে আদিবাসী, হিজড়া এবং আরেকটা প্রতিবন্ধী 1% ভিতরে, তাহলে এর ভিতরে এই লোকগুলি তো আছে, তার ভিতরে আমার নারী কিন্তু আরো 10 বিপদাপন্ন, তাই না? যে আদিবাসী পাহাড়ি যারা আছে তাদের ভিতর নারীরা আরো কতভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমার কাছে মনে হয় যে সামিয়া আপা, সুমাইয়া আপা, এরা আবার আমাকে কত প্রায় 23 বছরের সম্পর্ক আমাদের, এরা আমার এই চোখগুলি খুলে দিচ্ছে, যে জন্য আমি বুঝতে পারি যে কোন জায়গায় হাত দিলে গায়ের গরমটা বোঝা যায় যে জ্বর কিনা। ঠিক আছে, তা এই যে পাহাড়ে এত কিছু ঘটতেছে, কিন্তু তার ভিতরে দেখবেন যে নারীদের জন্য আরো কত কিছু, আরো কত মানে ঝুঁকিপূর্ণ, যেগুলো বলা হয় নাই, অনুচ্চারিত, এটা আপনারা নিজেরা জানেন এবং বুঝে নেবেন। আমি
ঋণ নেওয়ার জন্য আমাদের শামীম ভাই চলে গেছেন, দুর্দান্ত একটা কথা বলছেন এবং এইগুলি এক একটা এক্সাম্পল যে জার্মানিতে যে বনে যারা তারা যে মানে প্রতিনিধিত্ব করে যে ঋণ নেব না আমরা বলছি, বলে আসতে পারছি, কার্যকর হয় নাই কিন্তু বলে যে আসতে পারছি, এটার জন্য আমি অনেক বেশি খুশি যে আমরা সক্ষমতা অর্জন করতে পারছি, যে আমরা নেব না এটা বলতে পারছি। কারণ আমরা জানি যে ওটা একটা বড় ফাঁক, যে তার টাকা আমাকে দিবে, লোক দিয়ে আবার তার জিনিসপত্র আমাকে ধরাই দিবে, এটাই কিনতে হবে। আমি সেই বাধ্যবাধকতার জায়গায় বলে আসছে, তারপরে আমরা রক্ষা করতে পারি নাই। ভবিষ্যতে এই প্রজন্ম দেখবে যে আমাদের কোথায় বার্গেনিং করে আমরা কিভাবে এইগুলিকে নো বলে সরাই দিতে পারি। ঠিক আছে, অনেকগুলি কথাই তো আসছে ছোট ছোট। আমি মাধবদা বলছেন অনেকগুলি শব্দের ভিতর একটা আমার কাজ করে লাগলো, নারী কোটার ব্যাপারটা। 40 বছর 42 বছর ধরে নারীদের আগায় নেওয়ার জন্য অনেক ধরনের কথা বলছি। আজকে আমরা দেখলাম যে অনেক নারীরাই বলছে, মেয়েরা, আমি বললাম যে বাচ্চারা হয়তো না বুঝেই বলছে, অথবা ওরা আমাদের চেয়ে অনেক বেশি বুঝছে, সেই জন্য কোনো সমস্যা নাই, আমরা শুধরাই নেব নিজেদেরকে। কিন্তু নারীদের জন্য এত যে দাবি, এত যে আন্দোলন, এত কিছু, আজকে আমরা দেখলাম যে নারীদের কোটাটা বন্ধ হয়ে গেল। এই বন্ধ হওয়ার জন্য আবার 2 বছর পর থেকে আবারও কিন্তু সবাইকে চাইতে হবে। কারণ হচ্ছে আমরা সেই জায়গাটা এখনো যাইনি। সারা বিশ্বেই এখন পর্যন্ত নারীদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা আছে, বিশেষ কিছু জায়গা আছে, কারণ আমরা অনেক বঞ্চিত আছি অনেকভাবে। আমরা যতই দাবি করি না কেন, এই 40-42 বছরের এই দাবি, সংসদে যায় আমাদের কোটা বাড়াইতে হবে ইত্যাদি ইত্যাদি, এগুলি শুধুমাত্র কথার জন্য কথা না, যাতে আমার অধিকার প্রতিষ্ঠার জন্য ফাইট করতে পারে তারা সেই জায়গাটায়। আজকে যে এই মেয়েরা এইভাবে এসে দাঁড়াচ্ছে, 20 বছর আগে কি এরকম ভাবনা করতে পারছে যে এইভাবে স্লোগান দিয়ে বলতে পারবে যে আমরা এইটা চাই সেটা চাই? এটা কিন্তু ছিল না। বা আরো যদি আগে যায়, আমি জানি না সেই জায়গাটা আরো কি অন্ধকার ছিল, আমরা যেটা দূর করার চেষ্টা করতেছিলাম। আমি মনে করি যে এরা অনেক দূর আগে নিয়ে যাবে, আমার সে বিশ্বাসটা আছে। কিন্তু কোন উপায়ে এই কিছু কিছু জায়গায় হয়তো তাদের আরেকবার ভাবতে হবে যে আমরা কোন জায়গাটায় বলছিলাম, এবং সেই জায়গাটাকে দূর করতে হলে, বৈষম্য দূর করতে হলে, তাহলে নারীর যে বড় একটা অংশ, এই অংশটাকে কিভাবে আমাকে পাশাপাশি আনতে হবে। বৈষম্য দূর করার ক্ষেত্রে আমি কিভাবে প্রতিবন্ধী, আমি কিভাবে আদিবাসী, এই সব জায়গায় নারীগুলিকে কে কোন জায়গায় কি খারাপ অবস্থায় আছে, সেই জায়গা থেকে আমি উত্তরণ ঘটাতে হলে আমার আর কি কি করতে হবে, সেই ক্ষেত্রে ওটা দরকার কিনা তারা আবার ভাববে, আবার আমাদেরকে আশা করি যে আমরা ওদের পিছনে থেকে আমরা এই দাবিগুলি আবার করব। আচ্ছা, সামিয়া আপার তো সব কথাই আমি গিলে গিলে রাখি, তারপরেও একটা দুইটা বিশেষ আর্জি করার কথাটা বলছেন যে আমাদের মডেলটাকে নিয়ে কিন্তু নট অনলি ইন্ডিয়া, পাকিস্তানেও দেখলাম, বিভিন্ন জায়গায় দেখলাম যে আমাদের এই আন্দোলনটা সারা বিশ্বে সারা জায়গায় আছে, কিন্তু সেই জায়গাটা যেন আবার খারাপ দিকে না চলে যায় সেটা লক্ষ্য রাখবে নেত্রীরা, নেতা নেত্রী যারা আছে। আচ্ছা, রেমিটেন্সের কথা বলছেন, খুবই লজ্জার কথা না যে আমাদের শ্রমিকরা যায়, এত কষ্ট করে তারা টাকা পয়সা রোজগার করে এই দেশে পাঠায়, আর আমাদের এই দেশে যারা নাকি রক্ষক তারা আবার অন্য দেশে টাকা পাঠায়। এই টাকাগুলিকে, এই ঘাম শ্রমের পয়সা, এইগুলিকে দিয়ে অন্য জায়গায়, দশমবারে জিজ্ঞেস করলাম যে এতগুলি বাড়ি যে করে, তার মানে কি এতগুলি নারীও আছে সেই বাসায়? না, তারা এই সব কি করে? তার মানে কিন্তু একটার সাথে অনেকগুলি প্রশ্ন কিন্তু জড়ায় যায়। কি অদ্ভুত ব্যাপার, 100-200 বাড়ি করতে হবে, তার মানে কি আমি কি লন্ডনে কি আমি কি ইলেকশন করবো, নাকি আমি লন্ডন দখল করবো, অস্ট্রেলিয়া দখল করবো, কানাডা দখল করবো? আমার দেশ ফিরে যায়, আমি আমার দেশে আমি কিছু করতে পারি না, আরেক দেশে যায় আমি সাদা চামড়া বা অমুক তমুক ইত্যাদি, আমি তাদেরকে আমি দোষণ করার জন্য আমার টাকা আমি নিয়ে যেতেছি, এই শ্রমিকের ঘামের পয়সা। আমি আমার ভাইদেরকে জানি, আমার ভাই বোনরা দেশের বাইরে ছিল, আমার বাবার লাশ দেখতে পারে নাই, সেইটা সারা জীবনের দুঃখ তাদের। এই শ্রমিকদের অধিকাংশ কিন্তু তাই। আমি 2008 সালে সামিয়াপা ব্যাংককে যাওয়ার সময় খুব ভালো মনে আছে, সামিয়াপাদের নেতৃত্বে আমরা নাসরিন অঙ্ক ছিলেন, আমরা ব্যাংককে যাইতেছি, তো কি কারণ মানে কিছু শ্রমিকও উঠছে সিঙ্গাপুরে, তারা নামবে, ওরা নামবে আর আমরা তো চলে যাবো, হাই এয়ারলাইন্সে ছিল। একটা শ্রমিক হয়তো খুব আগ্রহের বসে উঠে এরকম দেখতে গেছে যে কি মানে নতুন নতুন তো দেখতে গেছে, আইসের একজন মানে ইয়াংস্টার ধাক্কা দিয়ে তাকে বসাই দিল, এমন অসম্মান করে, এমন ভাবে তার গায়ে ধাক্কা দিয়ে বসাই দিল
যে আমার তখনই এত চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছিল যে ও জানে যে ও শ্রমিক বাংলাদেশ থেকে যাইতেছে কাজ করার জন্য, সেজন্য ওর সাথে আচরণ করা যায়। আমার মাথার ভিতরে আগুন উঠে যায় সেগুলি মনে করলেই। আচ্ছা, সাধারণীকরণের কথা বলতেছিলেন আগে। আচ্ছা, যেটা যাই হোক আপনাদের মাধ্যমে বলা হলো, ওকে একটা ত্রাণ বন্টনের বৈষম্য বলছিলেন। হ্যাঁ, কর ফাঁকি দেওয়ার কথা। অবশ্যই কর ফাঁকি, কর সমানভাবে আমরা এই একটা জায়গায় খুব সমতা, সবাই সমানভাবে কর দেবে, কিন্তু পাওয়ার বা যার যতটুকু প্রাপ্য সেই জায়গায় পাবে না। তো সেই জায়গায় আমরা জানি যে কত বড় বড় ফাঁকি, যেটা বলছে দরবেশ বাবা, এই দরবেশ বাবা থেকে শুরু করে আরো যারা ছোট ছোট দরবেশ আছেন, তারা প্রত্যেকে করটা ফাঁকি দিয়ে কিভাবে ট্যাক্স রিবেট কিভাবে করে আপনারা জানেন। যে এই ছোটখাটো প্রোগ্রাম দেখাই দেয় তারা কোটি কোটি টাকা কিভাবে তারা লুটপাট করে। আর বেশি কিছু বলবো না। আমি মালাপা শেষ কথা, মালাপা আমার লাভলিয়াপা সবার কথা দিয়ে ওইটা যে নারীদের জন্য একটু বিশেষ ভাবতে হবে। তবে খাস জমির ব্যাপারে আপনি নিশ্চয়ই জানেন যে খাস জমিতে এখন পর্যন্ত আইনটা হলো এই যে যার সক্ষম পুত্র আছে সেই নারী পাবে হলো জমি। সে যার সক্ষম পুত্র আছে তার আমার বাংলাদেশে কাজ করার জন্য, যার নাকি প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে বা 2টা মেয়ে আছে বা 4টা মেয়ে আছে, তার বেশি দরকার জমিটা। এই সমস্ত সবকিছু মিলে আমরা মনে করি যে এই প্রজন্মের যারা আছে ওরা শুনবে আপনাদের সকলের কাছে, আমাদের কাছ থেকে, তারপর যেটা ভালো মনে করবে নিয়ে তারপর তারা আগাবে। কারণ একটা ফুল থেকে প্রজাপতি নাকি সৌন্দর্য নেয়, মৌমাছি মধু নেয়, ভ্রমণ নাকি বিষ নেয়, আমরা সুধা নেই, গন্ধ নেই। তার মানে একটা ফুলকে কয়েকজনের কয়েক ধরনের ইন্টেনশন থেকে সেটা ব্যবহৃত হয়। তা আমার মনে হয় যে এই মেয়েটা নাজিফা অসাধারণ ভাবে বক্তব্য দিচ্ছে, অসাধারণ ভাবে গুছায় কথা বলছে এবং বলছে যে আমি আসলে শুনতে আসছি, জানতে আসছি। কারণ ওরাও জানে যে ওরা যেটা করছে সেটা হলো একটা রেডিমেড একটা খারাপ কিছুকে ভেঙে দিচ্ছে, কিন্তু আমার তৈরি করতে হবে কিভাবে সেই বিষয়ে আমাদের সকলের পরামর্শ বোধহয় লাগবে। তো আপনাদের সকলকে অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আর অবশ্যই আত্মরাদের ঘাম এর তুই বাঁচা নতুনদের জন্য ছবি তোলা হচ্ছে।